সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রেশমা আক্তার, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ। গত ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে শুরু করব নিউটনীয় বলবিদ্যার দ্বিতীয় পর্ব, নিউটনের গতিসূত্রের ব্যবহার। তাহলে এগুলোর মধ্যে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো হলো ঘোড়ার গাড়ির চলাচল, নৌকার গুণ টানা, বন্দুক থেকে গুলি ছোড়া, পাখির আকাশে ওড়া, মহাশূন্যে অভিযান তথা রকেটের গতি। প্রথমেই আসি ঘোড়ার গাড়ির চলাচল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার সাথে রশি, মানে গাড়িটা রশি দিয়ে বাঁধা আছে। তাহলে ঘোড়া যদি গতিশীল হয় তাহলে এই গাড়িটাও গতিশীল হবে। তাহলে ঘোড়া যখন রশির মাধ্যমে গাড়িটিকে টি বল দিয়ে টান দিবে, তাহলে গাড়ি ও ঘোড়াকে রশির মাধ্যমে টি বল দিয়ে টান দেবে। চলার সময় ঘোড়া পা দিয়ে রাস্তার উপর তির্যকভাবে একটি বল প্রয়োগ করে, তাহলে সেটি ধরলাম এফ। তাহলে রাস্তাও পায়ের উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, তাহলে সেটিকে আমরা ধরে নিলাম আর। তাহলে এই আরটি ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আর এর উল্লম্ব উপাংশ হলো আর সাইন থিটা এবং অনুভূমিক উপাংশ হলো আর কস থিটা। তাহলে এই ঘোড়ার একটা ওজন আছে, সেটাকে আমরা ধরলাম ডাব্লিউ। তাই এই ঘোড়ার ওজন মানে আর সাইন থিটাকে নাকচ করে দেয়। তাহলে আর একমাত্র ক্রিয়াশীল বল থাকে, মানে আর এর উপাংশ থাকে আর কস থিটা। তাহলে এই আর কস থিটার জন্য ঘোড়া সামনের দিকে এগিয়ে যায়। পরবর্তী টপিক হলো নৌকার গুণ টানা। তাহলে ধরা যাক ও একটি নৌকা, এর ও বিন্দুতে গুণ বেঁধে ও বি বরাবর এফ বল দ্বারা টানা হচ্ছে। ও বিন্দুতে এই এফ বল দুটি লম্ব উপাংশে বিভক্ত। এই এফ যদি ভূমি অথবা মানে পানির উপরিভাগের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এফ এর উপাংশগুলো হলো এফ কস থিটা এবং এফ সাইন থিটা। এই এফ কস থিটা, এটাকে যদি সি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এফ কস থিটা ও সি বরাবর ক্রিয়া করছে, এফ সাইন থিটা ও ডি বরাবর ক্রিয়া করছে। এই উল্লম্ব উপাংশ এফ সাইন থিটা নৌকার এই হাল দ্বারা বিশেষ কায়দায় সমান সমান কিন্তু বিপরীতমুখী বল প্রয়োগ করে এই এফ সাইন থিটা বলটাকে প্রশমিত করা হয়। অর্থাৎ এই এফ সাইন থিটা বলটি এই নৌকার হালের বল দ্বারা প্রশমিত। তাহলে অবশিষ্ট উপাংশ বাকি আছে অনুভূমিক উপাংশ, যা এফ কস থিটা। তাহলে এই এফ কস থিটা এর জন্য নৌকাটি সামনের দিকে এগিয়ে যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মানে গুণটা লম্বা হলে, গুণ যত লম্বা হবে তত থিটার মানটা ছোট হবে। থিটা যদি ছোট হয় তাহলে কস থিটা এর মানটা বড় হবে। কস থিটা যদি বড় হয় তাহলে এফ কস থিটা এর মানটিও বড় হবে, ফলে নৌকা দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। এবার দেখব বন্দুক থেকে কিভাবে গুলি মানে ছোড়া হয়। বন্দুক থেকে যখন গুলি
ছোড়া হয় তখন গলিটি প্রচণ্ড বেগে সামনের দিকে ছুটে যায়। তাহলে বন্দুকটি গলির উপর যদি এফ বল প্রয়োগ করে তাহলে গলিও বন্দুকের উপর সমান কিন্তু বিপরীতমুখী একটি বল প্রয়োগ করবে। তাহলে এই প্রতিক্রিয়া বলের জন্যই বন্দুকটি পিছন দিকে এগিয়ে যায়। তাহলে এটি ভরবেগ দিয়েও এর কারণটা মানে ব্যাখ্যা করা যায়। তাহলে গুলি ছোড়ার আগে বন্দুক এবং গুলি উভয় স্থির থাকে। তো উভয় যেহেতু স্থির থাকে তাহলে বন্দুকের ভরবেগ শূন্য এবং গুলির ভরবেগও শূন্য। তাহলে তখন তাদের মোট ভরবেগ হবে শূন্য। তার মানে গুলি ছোড়ার আগে বন্দুক এবং গুলি উভয়ের ভরবেগের সমষ্টি হচ্ছে শূন্য। কারণ গুলি যখন ছোড়া হবে তখন মানে বারুদের বিস্ফোরণ যখন হয় তখন গুলি একটি ব্যাগ নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তাহলে ধরলাম গুলির এই ব্যাগটি হচ্ছে স্মল ভি। তাহলে গুলির ভর যদি এম হয় তাহলে গুলির ভরবেগ হবে এম ভি। তাহলে আমরা যদি বন্দুকের ভরটা ক্যাপিটাল এম দেই তাহলে বন্দুকও পিছন দিকে মানে একটি ব্যাগ নিয়ে যাবে। তাহলে এই ব্যাগটাকে আমরা ধরলাম ক্যাপিটাল ভি। তাহলে গুলি ছোড়ার পর তাদের ভরবেগের সমষ্টি হলো এম ভি প্লাস মানে ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি প্লাস ক্যাপিটাল স্মল এম স্মল ভি। তাহলে এটা হচ্ছে গুলি ছোড়ার পর বন্দুকের ভরবেগ এবং গুলির ভরবেগের সমষ্টি। তাহলে ভরবেগের নিত্যতা সূত্র অনুযায়ী গুলি ছোড়ার আগে ভরবেগ ছিল শূন্য, মানে গুলি ছোড়ার আগে বন্দুক এবং গুলির ভরবেগের সমষ্টি ছিল শূন্য এবং গুলি ছোড়ার পর আমরা ভরবেগের সমষ্টি পেলাম এটা। তাহলে ভরবেগের নিত্যতা সূত্র অনুযায়ী এটা এবং এটা পরস্পর সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সুতরাং ক্যাপিটাল ভি ইকুয়াল টু মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ভি। তাহলে এভাবে আমরা বন্দুকের পশ্চাৎ বেগটা বের করে নিয়ে আসতে পারি। তাহলে এখান থেকে আমরা পেলাম কি, মানে এখান থেকে আমরা পেলাম গুলির ভর বন্দুকের ভর ইন্টু বন্দুকের ব্যাগ ইকুয়াল টু গুলির ভর ইন্টু গুলির ব্যাগ। তাহলে এখানে বন্দুকের ব্যাগটি হচ্ছে পশ্চাৎ ব্যাগ। তাহলে এখানে আমরা বলতে পারি আমরা যখন ব্যাগের তুলনা করব তখন বন্দুকের ব্যাগ এবং গুলির ব্যাগের মধ্যে কার ব্যাগ বেশি? অবশ্যই গুলির ব্যাগটি বেশি হবে। তাহলে বন্দুকের ক্ষেত্রে এটি হবে পশ্চাৎ ব্যাগ। এবার আমরা দেখব পাখি আকাশে উড়া, কিভাবে পাখি আকাশে উড়ে। তাহলে এটি হলো পাখি তার প্রতিটি ডানা দিয়ে বাতাসের উপর তির্যকভাবে বল প্রয়োগ করে এবং পাখিটি সম্মুখ দিকে এগিয়ে যায়। তাহলে এর কারণটা কি? তাহলে বাতাসও প্রতিটি ডানার উপর তির্যকভাবে বল প্রয়োগ করে। তাহলে এই প্রতিক্রিয়া বল দিয়ে লব্ধির দিকে পাখিটি এগিয়ে যায়। তাহলে এখন আমরা সেটি ব্যাখ্যা করব। ধরলাম পাখির এই ডানাটি বাতাসের উপর F1 বল প্রয়োগ করছে। তাহলে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী পাখির এই ডানাটি সামনের দিকে -F1 বল প্রয়োগ করবে। তাহলে এই ডানাটি বাতাসের উপর F2 বল প্রয়োগ করলে গতির তৃতীয় সূত্র অনুযায়ী
পাখির উক্ত ডানার উপর -F2 প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এখানে এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি মাইনাস, মানে এই বলটা -F1 আর এটা হচ্ছে কি -F2। তাহলে এই -F2 প্রতিক্রিয়া বল এবং -F1 প্রতিক্রিয়া বল এবং -F2 প্রতিক্রিয়া বল দিয়ে লব্ধি হলো ভেক্টর যোগের সাহায্যে আমরা লব্ধিটা পেলাম কিভাবে, এটাই হচ্ছে লব্ধি। তাহলে এই লব্ধি যদি আর হয় তাহলে এই লব্ধি আর বলের কারণে পাখির দেহটি সামনের দিকে এগিয়ে যায়। তাহলে এভাবে পাখি আকাশে উড়ে বেড়ায়। আমাদের এবারের টপিক হলো মহাশূন্যে অভিযান তথা রকেটের গতি। তাহলে বায়ুভর্তি একটি বেলুন, ধরলাম বায়ুভর্তি একটি বেলুন। এই বেলুনের মুখ যদি হঠাৎ মানে খুলে দেওয়া হয়, এই মুখটা যদি হঠাৎ খুলে দেওয়া হয় তখন বায়ু যেদিকে নির্গত হয় ঠিক তার বিপরীত দিকে বেলুনটি গতিপ্রাপ্ত হয়। তাহলে এই বেলুনটি এদিকে গতিপ্রাপ্ত হবে। তাহলে এই রকেটের কার্যনীতিটাও ঠিক একই রকম। রকেটের এটা হচ্ছে দহন কক্ষ। তাহলে এই দহন কক্ষে উৎপন্ন গ্যাস একটা ছোট্ট মানে ছিদ্রপথে বের হয়ে যায়। তাহলে এই ছোট্ট ছিদ্রকে এখানে এস দ্বারা সূচিত করা হলো। তাহলে এই ছোট্ট ছিদ্রপথে ওই গ্যাসটা বের হয়ে যায়। এই দহনের ফলে সৃষ্ট গ্যাসটা প্রচন্ড গতিতে এই ছিদ্রপথে যখন বের হয়ে যায় তখন ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী নির্গত গ্যাস প্রবাহের বিপরীত দিকে এই রকেটটা চলতে থাকে। এখানে F একটি প্রকোষ্ঠ, এখানে জ্বালানি ভরা থাকে। সাধারণত তরল হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এখানে ও একটা প্রকোষ্ঠ, সেখানে জারক পদার্থ থাকে। জ্বালানি শুধু জারক পদার্থের উপস্থিতিতেই জ্বলতে পারে। তরল অক্সিজেন, ওজোন, হাইড্রোজেন পারক্সাইড ইত্যাদি জারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। অক্সিজেন, ওজোন, হাইড্রোজেন পারক্সাইড, তাহলে এগুলোকে জারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। এখানে লক্ষ্য করলে একটি বিষয় দেখা যাচ্ছে, সেটি হচ্ছে মানে সকল জারক পদার্থে অক্সিজেন এই পদার্থটি আছে। জ্বালানি এবং জারক পদার্থকে তরল বা কঠিন অবস্থায় বহন করা হয়, কারণ গ্যাসের তুলনায় তরল বা কঠিন পদার্থের আয়তন অনেক কম হয়। তাহলে জ্বালানি এবং জারক পদার্থকে পাম্পের সাহায্যে এই দহন প্রকোষ্ঠে নিয়ে গেলেই মানে জ্বালানো হয়। এই দহনের ফলে এই সৃষ্ট গ্যাসটা প্রচন্ড গতিতে ছিদ্রপথে বের হলে এই রকেটটি গতিপ্রাপ্ত হয়ে যায়। তাহলে এই রকেটের কি অবস্থায়, তাহলে এই অবস্থানে মহাকাশ যান, কৃত্রিম উপগ্রহ এগুলো রাখা হয়। তাহলে এই অবস্থানে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ যান এগুলোকে রাখা হয়। তাহলে রকেট থেকে যখন গ্যাস নির্গত হয় তখন গ্যাসের গতির বিপরীত দিকে রকেটের উপরে যে বলটা প্রযুক্ত হয় এই বলটাকে রকেট তথা ইঞ্জিনের ধাক্কা বলে। তাহলে আমরা এখন রকেটের ধাক্কা এবং ত্বরণটি বের করব। আমরা এখন রকেটের ধাক্কা এবং ত্বরণ বের করব। ধরা যাক ডেলটি সময় ব্যবধান এবং এই ব্যবধানে নির্গত গ্যাসের ভর হচ্ছে ডেল এম। রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের বেগ ধরলাম ভি। তাহলে রকেটের ভর হচ্ছে এম। তাহলে রকেটের ভর এম। তাহলে ভরবেগের পরিবর্তন ঘটে এবং এই ভরবেগের পরিবর্তনের ফলে ভরবেগের যখন পরিবর্তন হয় এই ভরবেগের পরিবর্তনের ফলে বিপরীত দিকে একটি ধাক্কা অনুভব করে। রকেট তার বিপরীত দিকে একটি ধাক্কা অনুভব করে। তাহলে এই ধাক্কাটাকে আমরা ধরলাম এফ।
তাহলে গ্যাস এদিকে যদি নির্গত হয় ধাক্কা অনুভব করবে এদিকে, এবং এই ধাক্কাটাকে আমরা এফ ধরলাম। তাহলে ভরবেগের পরিবর্তনটা কেমন হবে? নির্গত গ্যাসের পর যেহেতু ডেল এম এবং নির্গত গ্যাসের বেগ যেহেতু বি ভি, তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে ডেল এম ইন্টু ভি। তাহলে আমাদের জানা আছে ভরবেগের পরিবর্তনটা বলের ঘাতের সমান। তাহলে বলের ঘাত কত হবে? বলের ঘাত মানে হচ্ছে কি বল ইন্টু প্রযুক্তকাল মানে সময়। তাহলে এখানে বলটা হচ্ছে এফ এবং প্রযুক্ত সময় হচ্ছে ডেল টি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি ডেল এম ভি ইকুয়াল টু এফ ইন্টু ডেল টি। তাহলে এফ এর মানটা কেমন হলো? ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। তাহলে এখানে ডেল এম বাই ডেল টিটা কি? রকেটের জ্বালানি ব্যবহারের হার। তাহলে এই এফটা রকেটের জ্বালানি ব্যবহারের হার এবং মানে নির্গত গ্যাসের ব্যাগের উপর নির্ভর করছে। তাহলে রকেটের তাৎক্ষণিক ব্যাগটা তাৎক্ষণিক ত্বরণ যদি এ হয়, তাহলে আমরা এফ সমান লিখতে পারি ক্যাপিটাল এম ইন্টু এ, আর এ ইকুয়াল টু ক্যাপিটাল এফ বাই ক্যাপিটাল এম। তাহলে এফ এর মানটা আমাদের এদিকে জানা আছে ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। তাহলে এই ত্বরণে রকেট সামনের দিকে এগিয়ে যায়। তাহলে এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি রকেটের ভর যদি কমানো হয়, মানে রকেটের ভর যদি কমানো হয় তাহলে ত্বরণটা বেড়ে যাবে, কারণ এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ত্বরণের সাথে রকেটের ভরের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ভর কমলে ত্বরণটা বেড়ে যাবে। আবার এই গ্যাস নির্গমনের হারটাও যদি বাড়ানো হয় তাহলে রকেটের ত্বরণটা বেড়ে যাবে। তাহলে এই রকেটের এই যে মানে গ্যাসের ব্যাগটাও যদি বেড়ে যায় তাহলে রকেটের ত্বরণ বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এতটুকুই থাক। তাহলে আমরা পরবর্তী ক্লাসে এর পরবর্তী টপিক নিয়ে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।